আগ্রাসনের প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩টা সংগঠন, নেতাকর্মীদের ঢল। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, বললেন টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তি দিয়ে যোগাযোগের দূরত্ব জয় করার আহ্বান। এবং মিয়ানমারের মংডু শহরের দখল নিল আরাকান আর্মি। নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, বিজিবি কোস্টগার্ডের টহল জোরদার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। তার আগে নয়াপল্টনে জড়ো হন সংগঠন তিনটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিশান বলেন, নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়েছে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ার বিরুদ্ধে তাদের এই লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন তিনটি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লং মার্চ। তারা দেশ রক্ষার জন্য আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছেন। তারা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশ রক্ষায় এগিয়ে যাচ্ছে। লং মার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবে। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচারের। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। মানবতা বিরোধী অপরাধে যখন জামাত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখনই টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামাত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও জানান তিনি। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে, এই আশাবাদ জানিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনাদের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে, তরুণদেরও বিশ্বনন্দিত হতে হবে। আওয়ামী লীগ আমলের 8 সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ, সেনা কর্মকর্তা ও সচিবকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর কাফরুল, যাত্রাবাড়ি, মতিঝিল, নিউ মার্কেট, বনানী থানার পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইলু, সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কর্নেল ফারুক খান, শমশের মুবিন চৌধুরী ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের জেরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে। এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনায় জোরদার করা হয়েছে সীমান্তে টহল কার্যক্রম। এই অবস্থায় বুধবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর আগে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
ডিসেম্বর সকালে আরাকান রাজ্যের মংডু অঞ্চলের সামরিক জান্তার বর্ডার গার্ড পুলিশ ডিভিশনের শেষ পোস্টটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। আরাকান আর্মির সাথে মায়ানমার জান্তা সরকারের এখানে আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলোতে সংঘর্ষ হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেখানে আরাকান আর্মি ইতিমধ্যে তাদের পুরো মায়ানমার বর্ডার, আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। আর আমাদের যে মাঝিরা রয়েছে এবং যা পণ্য পরিবহনকারী সকল পরিবহনকে আমরা জানিয়ে দিয়েছি যে ওই জায়গাটি আমাদের ঝুঁকিপূর্ণ এবং গত 8 তারিখ থেকে অর্থাৎ গতকাল বিকাল 3:30 পর থেকে ওই জায়গা দিয়ে আর কোনো যেন পরিবহন না হয় সেই ব্যাপারে আমরা আর কোনো পারমিশন দিব না এবং না যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাইকিং শুরু করেছি। এ বিষয়ে আরো খবর জানাতে টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন রাজ। নাসির, আমাদেরকে জানান যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের এলাকার এখন সবশেষ পরিস্থিতি কি? জি মুকুট, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবস্থান করছিলাম কক্সবাজারের টেকনাফের যেই নাপ নদী রয়েছে, অর্থাৎ বাংলাদেশ মায়ানমার ট্রানজিট জেটি ঘাট রয়েছে সেই সেখানে রয়েছি এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন ঠিক নাপ নদীর ওই পাশে কিন্তু মায়ানমার। সে মায়ানমারে তাদের অভ্যন্তরীণ সংঘাত চলছে, দীর্ঘ 6 মাস ধরে সংঘাত চলছে। তারা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং তাদের যে জান্তা বাহিনীর মধ্যে যে সংঘাত চলছে আরাকান দখলের বিষয় নিয়ে, তারা বিভিন্ন ঘাঁটি দখল করতে করতে গতকালকে নাগাদ তারা মন্ডুতে পৌঁছেছেন এবং মন্ডু শহর ইতিমধ্যে তারা দখল করেছেন, এরকম একটি আমরা সূত্র জেনেছি। যার কারণে মায়ানমারের অভ্যন্তরে যখন গোলাগুলি চলতে বাংলাদেশ এবং মায়ানমারের যে মধ্যবর্তী পার্থক্যকারী একটা নদী রয়েছে নাপ নদী, সেই নাপ নদীতে বাংলাদেশের জলসীমায় নৌকা অথবা বোট অথবা ট্রলার চলাচল করতে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু মায়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, তাদের সংঘাতের সেখানে যদি কোনো প্রকারের গোলাগুলি হয় অথবা মোটর শেল নিক্ষেপ হয় সেই কারণে সেইটা এখানেও পড়তে পারে অথবা আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা আমাদের যাত্রীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, এইরকম আশঙ্কার মধ্য দিয়ে এখানে টেকনাফের নাপ নদীতে চলাচল বন্ধ করা হয়েছে। এখানে সকালে আমরা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন টেকনাফের বাসীর নিরাপত্তার জন্য, যেহেতু মায়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, ইতিমধ্যে আরাকান আর্মি মন্ডু দখলে নিয়েছেন বলে একটি সূত্র আমরা জেনেছি। যেহেতু একই নদী দিয়ে বাংলাদেশের জলসীমা দিয়ে বাংলাদেশের জেলেরা অথবা সেন্ট মার্টিনে যান অথবা মাছ ধরতে যান, যার কারণে তাদের নিরাপত্তার জন্য অনির্দিষ্টকালের জন্য বোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তেমন কোনো বড় ধরনের আশঙ্কা আমরা দেখিনি এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে ইতিমধ্যে তারা কোস্টগার্ড, বিজিবি এবং প্রশাসনের সমন্বয়ে তারা বৈঠক করেছেন। পরবর্তীতে সেন্ট মার্টিনে যাওয়ার বিষয়ে অথবা সেন্ট মার্টিনের বিষয়ে এই নাপ নদীতে নৌকা চলাচলের বিষয়ে সিদ্ধান্ত কী হবে সেটা পরবর্তীতে তিনি আমাদেরকে জানাবেন, এরকম আমাদেরকে বলেছেন। এবং একটি বিষয় যদি আমি বলে রাখি, সেন্ট মার্টিনের লোকের সাথে কথা হয়েছে, যেহেতু পর্যটন মৌসুম, তারা সেখানে নাপ নদী বন্ধ হওয়ার কারণে সেখানে খাদ্যদ্রব্য কিন্তু এখন যেতে পারছে না, যার কারণে কিছুটা তারা আশঙ্কা অনুভব করছেন যে কয়েকদিনের মধ্যে যদি খাদ্য সংকট হয়ে যাবে, এরকম একটি আশঙ্কা করেছেন। তবে টেকনাফের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, নৌ চলাচল বন্ধ রয়েছে। এই ছিল টেকনাফ থেকে সর্বশেষ। নাসির, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী নাসিরউদ্দিন রাজ টেকনাফ থেকে জানাচ্ছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আটক বাংলাদেশি 78 নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত মোট 3টি ছবি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার 2টি সহ 78 নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার 2টি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে।
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই দুটি নৌযান হল FB লায়লা 2 ও FB মেঘনা 5। FB লায়লা 2 ট্রলারটি SR ফিশিং নামের প্রতিষ্ঠানের, অপরদিকে FB মেঘনা 5 নামের ট্রলারটি C&F অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, নাবিকরা ভালো আছেন। কারখানায় জুয়া খেলায় বাধা দিলে প্রাণ দিতে হয় কামরাঙ্গীরচরের কারখানা প্রিন্টিং ব্যবসায়ী মোহাম্মদ নূরে আলমকে। হত্যার ঘটনায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ আরও কয়েকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। গেল রাতে মিরাজ সহ আরও 3 জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসব কথা জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কামরাঙ্গীরচরে হাসাননগর ভান্ডারী মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ফেব্রিক্সের ব্যবসা করে আসছিলেন নূরে আলম। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়েছিল কারখানার মধ্যে। তবে পরদিন থেকে নিখোঁজ হন নূরে আলম। নিখোঁজের বিষয়ে কামরাঙ্গীরচর থানায় অবহিত করলে তথ্য প্রযুক্তি সহায়তায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। নূরে আলম যখন রাতে ঘুমিয়ে পড়েন তখন এই 4 জন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন। তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নূরে আলমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে নূরে আলম জিজ্ঞেস করতে করেন যে তার কর্মচারীকে, তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাস খেলছো কেন? এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে রাখা হয়েছিল বলে জানান তিনি। এর মধ্যে ওরা দুজনে চলে আসে। আবার চলে এসে 4 জনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে, গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মধ্যে করে এই ঘটনায় জড়িত আরও একজনকে খুঁজছে পুলিশ। তবে এই হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনে ভারতের আধিপত্য কমে যাওয়ায় এখন নানাভাবে ষড়যন্ত্র করছে দেশটি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায় তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বোঝে। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন তা রুখে দেওয়ার জন্য আজকে জাতি ঐক্যবদ্ধ। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। একই স্থানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে 5ই আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই, শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণেই আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে। জানান, স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, কারো দাসত্ব করবার জন্য না। আবার আমরা হাতিয়ার তুলে দিব আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য।
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সয়াবিন, পাম তেল, সার, মসুর ডাল ও এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, এই সরকার মানুষের কল্যাণে কর্মব্যস্ত নবম, দশম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে। তবে জানুয়ারিতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না। দ্রব্যমূল্যের দাম কমাতে সরকার সচেষ্ট রয়েছে। আলুর দাম বাড়লেও বাজারে অন্যান্য পণ্যের দাম কমেছে বলেও জানান অর্থ উপদেষ্টা। অনেকের মধ্যে একটা বিস্কুট সেকশন আছে, কালকে অর্থ বাড়িতে এক্সিডেন্ট করে কিনা অনেক কত দাম বেড়েছে, সেটা 30-40 বছর কিন্তু সয়াবিন এত বাড়ে। এটাও ইন্টারন্যাশনাল প্রাইস আমরা কন্ট্রোল করতে পারি, এটার সাথে আমরা চেষ্টা করতে। লক্ষ্মীপুরে গ্যাস নেওয়ার সময় একটি লোকাল বাসের সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। ভোররাতে জেলা সদরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা রামগতির বাসিন্দা বাস চালক মোহাম্মদ রুবেল ও স্টেশনে অপেক্ষমান স্থানীয় শাহপুর গ্রামের রং মিস্ত্রি আবুল কালাম। খবর পেয়ে বেলা 11টায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ঘটনা তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর জেলা প্রশাসক জানান, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এর আগে একই স্টেশনে গত 4 অক্টোবর বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে ও 9 জন আহত হন। পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জবুথবু অবস্থায় পড়েছে স্থানীয়রা। সারাদিন শ্বেতশুভ্র কুয়াশার সাথে সূর্যের লুকোচুরি খেলায় শেষ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এদিকে এমন তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজনের সাথে হতদরিদ্র ও ছিন্নমূল লোকজন। জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টায় সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 1 কিলোমিটার। ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। ঘন কুয়াশার সঙ্গে বইছে হালকা শীতল বাতাস। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তা জেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহীদ স্মৃতি ফলক পাদদেশে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাওয়েল সহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। আল বশির জিলানির নেতৃত্বে হায়াত তাহরির আল শাম দ্বারা প্রতিষ্ঠিত ইদলিব ভিত্তিক সিরিয়ান স্যালভেশন সরকারের প্রধান। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাশার আল আসাদের শাসন পতনের পর বিরোধী গোষ্ঠীগুলো একটি নতুন সরকার গঠনে দ্রুত কাজ করছে। সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিরোধী দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন। 2024 সালের জানুয়ারিতে ইদলিব ভিত্তিক স্যালভেশন সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ আল বশির। তার মেয়াদে গভর্নেন্সের প্রসার, রিয়েল এস্টেট ফ্রি হ্রাস এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়।
সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে পাথর কয়লা আমদানি বন্ধ রয়েছে। ব্যস্ততম এই স্থলবন্দরে পাথর কয়লা আমদানি বন্ধ থাকায় ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, ব্যবসায়ীরা আমদানি বন্ধ রাখলেও খোলা রয়েছে স্থলবন্দর। ব্যবসায়ীরা জানান, ওজনে কড়াকড়ি থাকায় পাথর আমদানিতে ট্রাক প্রতি ন্যূনতম 10,000 টাকা লোকসান গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের পাশাপাশি সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণে তামাবিল স্থলবন্দরে আমদানিকারকরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা হচ্ছে না। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাথর ও কয়লার ক্ষেত্রে ব্যবসায়ীরা বলতেছেন যে আমাদের যে ওজন এখন বিধি মোতাবেক আইন অনুযায়ী আমরা যে ওজন দিচ্ছি, এটা আসলে আমাদের তো হাতে নেই। আমরা যেভাবে ওজন স্কেলে ওজন আসে ওইভাবেই দিতে হবে। এখন ব্যবসায়ীরা বলতেছেন তাদের এই পাথর নিয়ে এসে লাভ হচ্ছে না, এই জন্যই মূলত বন্ধ করে রাখছেন ব্যবসায়ীরা আমদানি। তো আশা করি খুব দ্রুত এটা সমাধান হবে। ব্যবসায়ীরাও আইন অনুযায়ী যে ওজন আমরা দেব ওই অনুযায়ী আমদানি করবে। রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে 10ম ইয়ার্ন ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ শো 2024 নামের 4 দিনব্যাপী প্রদর্শনী। বিশেষ এই প্রদর্শনীর আয়োজন করেছে ASK ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। প্রদর্শনীতে একই ছাদের নিচে 150-এরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের তৈরি বিভিন্ন সুতা, ফেব্রিক ও রাসায়নিক ও স্ক্রিন প্রিন্টিংয়ের যন্ত্রপাতি সহ তাদের উদ্ভাবনী নানা আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীটি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে BGME এর প্রশাসক আনোয়ার হোসেন থাকবেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দ। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগ্রাসনের প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3 সংগঠন, নেতাকর্মীদের ঢল। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনা বিচার চলবে বললেন টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তি দিয়ে যোগাযোগের দূরত্ব জয় করার আহ্বান। এবং মিয়ানমারের মংডু শহরে দখল নিল আরাকান আর্মি। নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা। বিজিবি কোস্ট গার্ডের টহল জোরদার। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।